তাহলে আমরা একটু রিভিশনের মাধ্যমে দিয়ে যাই। তো লাস্ট ক্লাসে আমরা যতটুকু পড়াশোনা করছিলাম সেটা হচ্ছে যে কন্ট্রোল ইউনিটটা দেখছিলাম আমরা। আসলে কন্ট্রোল ইউনিটটা জিনিসটা কি, আমরা যখন এরকম ছবি দিয়ে বলি যে এটা লোড বাটন অন করতে হবে, তারপর এটার ইনক্রিমেন্ট অন করতে হবে। এটা কে কন্ট্রোল করে, কে নির্ধারণ করে যে সিলেক্ট বিটে কি বসবে? আমরা তো অনেক সময় বলি না যে সিলেক্ট বিটে 2 বসাও, তাহলে 2 নাম্বার রেজিস্টার তার ভ্যালুটা ছেড়ে দিচ্ছে। এটা কে করতেছে? এই জিনিসটাই মূলত আমাদের কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। কারণ এই সিলেক্ট বিটটা যে চেঞ্জ হয়, এই চেঞ্জটা কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে সিলেক্ট বিটটা অটোমেটিক চেঞ্জ হয় না, বা কেউ নিজে গিয়ে কম্পিউটারের মধ্যে চাপ দিয়ে ঠিক করে না। বরং সিলেক্ট বিটটা একটা কন্ট্রোল ইউনিটের সার্কিটের মাধ্যমে চেঞ্জ হয়। হুম? এই জিনিসটা আপনাদেরকে লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল। যেমন T0 যে টাইম সিগন্যাল, আমরা টাইম সিগন্যালটাও বুঝলাম। হ্যাঁ, আমরা টাইম সিগন্যাল গুলাও দেখলাম যে আসলে এই টাইম সিগন্যাল গুলা কিভাবে জেনারেট হয় একটা সিকোয়েন্স কাউন্টারের মাধ্যমে। একটা সার্টেন টাইম পর পর এই টাইম সিগন্যাল গুলো জেনারেট হয়। T0 T1 এভাবে করে করে আস্তে আস্তে আসে। এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমরা একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনে ৩টা সাইকেল বা ফেজ আমরা দেখছিলাম। একটা একটা সাইকেলের নাম হচ্ছে ফেচ, একটার নাম হচ্ছে ডিকোড, একটার নাম হচ্ছে এক্সিকিউশন। তো আমরা দেখছিলাম যে T0 এবং T1 এই দুইটা পার্টে, এই ফার্স্টের দুইটা পার্টে মূলত সিকোয়েন্স কাউন্টার 0 তো হচ্ছে একদম শুরু, হ্যাঁ, মাত্র ইনস্ট্রাকশন গুলা এক্সিকিউশন শুরু হচ্ছে। আর এই দুইটা পার্টিকুলার টাইম সিগন্যাল মানে প্রথম দুইটা টাইম সিগন্যালে যেই কাজটুকু হয় সেটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টারে যে অ্যাড্রেসটা ছিল সেটা অ্যাড্রেস রেজিস্টারের কাছে যায়, আর সেই অ্যাড্রেস রেজিস্টারে যেই কন্টেন্টটা আছে সেটা আইআর এর কাছে চলে আসে। কারণ আমরা ইনস্ট্রাকশন নিয়ে আলোচনা করতেছি, আমরা আপাতত ডাটা নিয়ে আলোচনা করতেছি না। সো আমার মেমোরি অ্যাড্রেসের ভিতরে ইনস্ট্রাকশন থাকবে, কোনটা অপারেট করতে হবে সেটা থাকবে। সেটা যখন আইআর এ লোড হয়ে আসে সাথে সাথেই প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু 1 করে বাড়ে। তার মানে পরবর্তী ইনস্ট্রাকশন রান করার জন্য পিসির ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। এইটুকু অংশকে আমরা বলতেছি হচ্ছে ফেচিং। আর এইখানে ডিকোডিং এর ব্যাপারটা কি, ডিকোডিং হচ্ছে যেহেতু আমাদের কাছে 16 বিটের একটা ইনস্ট্রাকশন চলে আসছে, তা আমি দেখা যাচ্ছে একদম মোস্ট সিগনিফিকেন্ট বিটটা আই নামে একটা ফ্লিপ ফ্লপে রাখলাম। তারপরে 12 13 14 এই তিনটাকে আমরা অপ কোড বলতেছি, যেটাকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আমাদের কন্ট্রোল ইউনিটে এই 12 13 14 কিন্তু একটা ডিকোডারের মধ্যে ইনপুট হিসেবে ঢুকে, আর আউটপুট হিসেবে এরকম 8টা এরকম D0 D1 D2 D3 এভাবে করে 8টা আউটপুট বের হয়। এরকম 8টা আউটপুট বের হয় যেটা পরবর্তীতে কন্ট্রোল ইউনিট দিয়ে কোনো একটা কাজ করা হয়। আর এদিকে তো আমাদের দেখছিলাম যে 4 বিট সিকোয়েন্সের সিকোয়েন্স কাউন্টার, এখান থেকে 4টা বিট ঢুকে এবং 16টা আউটপুট বের হয়। প্রত্যেকটাই আমরা T0 থেকে T15 পর্যন্ত নাম দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে মেইন যে ইম্পর্টেন্ট বিষয়টা, তো অপ কোডটা খেয়াল করতে হয়। অপ কোডটা যদি 111 হয়, মানে হচ্ছে D7 যদি অ্যাক্টিভ থাকে, হ্যাঁ, তাইলে দুইটার একটা হইতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে যে যদি D7 হয় তাহলে এটা হয় আপনার ইনপুট আউটপুট রেজিস্টার, আর যদি D7 না হয় তাহলে এটা মেমোরি রেফারেন্স। মেমোরি রেফারেন্স যদি হয়ে থাকে তখন আবার খেয়াল করতে হয় যে এটার অ্যাড্রেসিং বিট, যেটা অ্যাড্রেসিং মোডের যে বিটটা আছে সেটা 1 না 0। যদি 0 হয় তাহলে ডাইরেক্ট অ্যাড্রেসিং, যদি 1 হয় তাহলে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। ডাইরেক্ট অ্যাড্রেসিং এর সময় T3 এই পার্টিকুলার টাইমটা ওয়েস্ট যাচ্ছে, এখানে নাথিং লেখা। নাথিং মানে হচ্ছে কি যে এই পার্টিকুলার টাইমে কিছু হয় না, কারণ ডাইরেক্ট অ্যাড্রেসিং মানে কি, আমার এআর এর ভিতরে এই এআর এর মধ্যে যা লেখা আছে সেটাই অ্যাড্রেস। হ্যাঁ, সেখানে গেলেই আমি আমার ইনস্ট্রাকশন বা ডেটা পেয়ে যাব। সো এই যে এই পার্টিকুলার টাইমটার মধ্যে কোনো এফেক্টিভ কোনো কাজ হয় না, এই টাইমটুকু ওয়েস্ট যায়। তারপরে আরো আদার্স ইনস্ট্রাকশন গুলো রান হয়। রান হওয়ার পরে কাজটা শেষ করার পরে এসসি মানে সিকোয়েন্স কাউন্টারটা যেই পজিশনেই থাকুক না কেন, সেই পজিশন মনে করেন T5 T6 T7 T8 পর্যন্ত গেল কোনো একটা কাজ করার জন্য। তারপরে সেটাকে আবার T0-তে ব্যাক করে নিয়ে আসা হয়। তখন আবার T0 থেকে যাত্রা শুরু হয়। আবার T0 থেকে
নেক্সট ইনস্ট্রাকশনের প্রোগ্রাম কাউন্টারে যেই ভ্যালুটা ছিল সেটা এআর এর মধ্যে নেওয়া হয়। এমএআর মানে মেমোরি অফ এআর। হ্যাঁ, মেমোরি থেকে এআর এর এই অ্যাড্রেস বরাবর যে ইনস্ট্রাকশনটা থাকে সেটা লোড করা হয় পিসি একবারে, এবং এভাবেই লুপটা চলতেই থাকে। তো এই পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। স্যারদের কি মনে মনে আছে কিছু? লাস্ট ক্লাস বলতে গতকাল সন্ধ্যায় পড়লাম। হুম। জি স্যার। জি স্যার। বা এইটুকুর মধ্যে কোনো কোশ্চেন কনফিউশন থাকলে একটু ক্লিয়ার করে নেন যে স্যার আমরা কিন্তু বুঝি নাই, বা আপনি লাস্ট ক্লাসে বলছিলেন এগুলো কিন্তু বুঝি নাই। আচ্ছা, কেউ একজন আমাকে একটু বলতে পারবেন যে ডি গুলা কি? একটু বলেন, ভুল হোক সমস্যা নেই। আইডিয়া গুলো ক্লিয়ার থাকলে আপনারা পরীক্ষার হলে ঠিক মতো লিখতে পারবেন। ডি ডি গুলা কি জিনিস? স্যার এগুলো ডেটা। না না, এগুলো হচ্ছে অপ কোড। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের এই যে এখানে 12 13 14 লাস্টে যে তিনটা বিট, তাই না? এটা যখন ঢোকে এটাই আউটপুট হিসেবে বের হয়। এই অপ কোডটা হচ্ছে ডি, বুঝতে পারছি? জি স্যার। তার মানে ডি ওয়ান হবে 001 এরকম। হ্যাঁ, ডি টু হবে 010। মানে 3 বিট দিয়ে তো কম্বিনেশন বানানো যায়, তাই না? এই কম্বিনেশন গুলাই আপনার ডিকোডার দিয়ে বের হচ্ছে। ওই প্রথম প্রথম যে কম্বিনেশন এটার নাম দিচ্ছে D0। হ্যাঁ, তাহলে কথার কথা কেউ একজন বলেন তো, তাহলে D7 এটার ভ্যালু আসলে কত? হ্যাঁ, D7 স্যার 111 111। তার মানে কি অপকোড কত ছিল? 12 13 14 এই বিটে কি কি লেখা ছিল? 111, তাই তো? ঠিক না? জি স্যার। আচ্ছা, তো তাহলে এই পার্টটুকু যদি আমাদের ডিকোডিং হয়, আমরা এই T3 পার্ট থেকে আমরা বলি হচ্ছে এক্সিকিউশন শুরু। অর্থাৎ একটা ইনস্ট্রাকশন আমরা যদি একটু তো এই ছবি তো আমরা বরাবরই বারবারই, আচ্ছা, কি ব্যাপার কালকের কন্টেন্ট গুলা ডিলিট হয়ে গেল কেন? আচ্ছা, কোনো কারণে হয়তো ডিলিট হয়ে গেছে। আসছে, কেউ বোধহয় আসছে। আচ্ছা, স্যারদের আবারও বলতেছি, স্যারদের মধ্যে কেউ কি শুধু ওয়েব প্রোগ্রামিং সেশনালের আছেন? আজকে আমরা, যেহেতু আপনারাও আমাকে বলছিলেন যে স্যার ওয়েব প্রোগ্রামিং এর তো মিড টার্ম হবে না, তো সেই ক্ষেত্রে আমাদের আর্কিটেকচার কোর্সটা একটু পড়ায় দেন, আর কুইজও আছে সামনে। তো আমরা আমরা কিছু নাম দেই, হ্যাঁ, কিছু ডামি ডামি কিছু নাম দেই। 0 1 3 4 5 6 7 8 9 10 11 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এগুলা কি? এগুলা এই জিনিসগুলা কি? কে বলতে পারবেন? অ্যাড্রেস। অ্যাড্রেস। আর এই যে ভিতরে ভিতরে থাকে কি? ডাটা ইনস্ট্রাকশন। হ্যাঁ, ডাটাগুলা হচ্ছে আপনার টুস কমপ্লিমেন্ট ফর্মে সাইন বাইনারি রূপে থাকে। সেগুলোও 16 বিট, ইনস্ট্রাকশন গুলোও কিন্তু 16 বিট। কিন্তু ডাটা ইনস্ট্রাকশন কি একই জিনিস? হুম, না স্যার। না, ডাটা হচ্ছে ডাটা, ধরেন 10 20 30 40 এরকম। কিন্তু ইনস্ট্রাকশন মানে কি? সার্টেন কোন একটা কাজ করতে বলা। হ্যাঁ, এই যে যে আমাদের কম্পিউটারের যেই এএলইউ যেই আহ, হিসাবগুলা করে, সেটার মধ্যে দেখবেন যেমন কথার কথা এ আর প্লাস বি। হ্যাঁ, তো এ হচ্ছে ডাটা, বি হচ্ছে ডাটা, কিন্তু এই যে প্লাস করাটা, ওদের মাঝখানে তো যোগ করতে হবে।
এটা কিন্তু আবার ডাটা না। হ্যাঁ, এটা কি ডাটা? না স্যার, এটা ইনস্ট্রাকশন। এইগুলো হচ্ছে ইনস্ট্রাকশন। যোগ করো, বিয়োগ করো, হ্যাঁ, কমপ্লিমেন্ট করো। এ আছে, এটাকে এ প্রাইম বানায় ফেলো। হ্যাঁ, এর ভ্যালু যা থাকবে সেটা প্রাইম বানায় ফেলো। সেট করো, ক্লিয়ার করো, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন। ব্যাপারটা হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচারে ডাটা ইনস্ট্রাকশন দুইটাই আপনার মেমোরিতেই থাকে। হ্যাঁ, যার কারণে দুইটাই হচ্ছে 16 বিট করে। তো এখন আমরা যেহেতু অলরেডি কুইজের জন্য আমরা প্রিপারেশন নিছি, আমরা নিশ্চয়ই জানি যে আসলে ইনস্ট্রাকশন গুলা 16 বিট আসলে আপনার সামনে যদি 16 বিটের কোনো একটা ইনফরমেশন দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে এটা কোন ধরনের ইনস্ট্রাকশন। এই 3টা টাইপ ইনস্ট্রাকশন কেউ কি নাম বলতে পারবেন? 3 ধরনের ইনস্ট্রাকশনের নাম কি কেউ আমাকে একটু হেল্প করতে পারবেন বলে? একটু বলেন আজকে কুইজের পর। অ্যাট হ্যাঁ, বলেন বলেন। অ্যাট না না না, এই যে একটু আগেও রিভিশন দিছি বা আপনাদের কুইজের ভিতরেও ছিল, এই যে এগুলা। স্যার মেমোরি হ্যাঁ রেফারেন্স। হ্যাঁ, গুড গুড। তাহলে আমি একটু লিখি, মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন, তাই তো? জি স্যার। আর এটা বোঝার উপায় কি? অপকোডটা কি থাকবে? স্যার অফ কোড থাকবে 000 থেকে 12 থেকে 14 থাকবে অফ না কোড, আর 15 থাকবে 1। না না, 12 থেকে 14 বিট তো থাকবে, কিন্তু ওই 12 থেকে 14 বিটে কি কি ভ্যালু থাকবে? স্যার 0 থেকে 6 জিরো পর্যন্ত। জিরো জিরো অথবা 110। অথবা না, আচ্ছা, 0 জিরো জিরো থেকে জিরো 6, হ্যাঁ, এবং 110। এটাও না এবং না। জিরো তাহলে জিরো জিরো থাকবে, 001 থাকবে, 010 থাকবে। একটা রেঞ্জে মানে 0, 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত থাকবে, বুঝতে পারছি? হুম, 0 থেকে 6 পর্যন্ত থাকবে। হ্যাঁ, অপকোডে 6 পর্যন্ত থাকবে। আপনাদের কি এই যে এই ছবিটা আমি পড়াই নাই? এই, এটা তো না, লেকচার 3। এই যে এটা এটা পড়াইছি না অপকোডে? 000 থ্রু 110। তার মানে কি থ্রু অর্থ কি? থ্রু অর্থ 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 কি? এত থেকে এত, বুঝতে পারছি? জি স্যার। এত থেকে এত। ওকে, আচ্ছা তাহলে দ্বিতীয়টা বলেন। স্যার রেজিস্টার। রেজিস্টার রেফারেন্স। রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশন। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে অপকোডটা কি থাকবে? স্যার 0। অপকোড আচ্ছা, 111। 111। আর এক্সট্রা একটা কি কাহিনী, একদম মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা কত থাকবে? 0। 0। আচ্ছা, আর 3 নাম্বারটা একটু বলি। স্যার চারটাই 1। চারটায়, তার মানে এটা হচ্ছে 0, হ্যাঁ, 3 নাম্বারটা হচ্ছে, 3 নাম্বারটার নাম বলেন, নামটা বলেন। ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন। ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন। ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন, এবং এই ক্ষেত্রে আমার একদম লাস্টের 4টা বিট থাকবে হচ্ছে 4টাই 1। গুড। আমরা মূলত এখন এইগুলা নিয়ে আলোচনা করি। মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন কি, রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশন কি, এবং ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন কি। তাহলে ইনপুট, এগুলো সবই কিন্তু ইনস্ট্রাকশন, সবই 16 বিট। হ্যাঁ, প্রত্যেকটাই 16 বিট, কিন্তু এই তিনজনের কাজ সেম না। তিনজন তিন রকম কাজ করে। আচ্ছা, এবং মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। তাহলে কখন ডাইরেক্ট অ্যাড্রেসিং হবে, কখন ডাইরেক্ট অ্যাড্রেসিং হবে এটার ভিতরে? তাহলে এখান থেকে, 1 থাকলে হ্যাঁ, মোস্ট সিগনিফিকেন্ট বিটে যদি 0 থাকে, হুম,
এমএসবি যদি 0 হয় তাহলে কি হবে? ডাইরেক্ট অ্যাড্রেসিং। বুঝতে পারছি? স্যার ওয়েটিং এর কি কি আছে? ওয়েটিং এ আর যদি এমএসবিটা 1 হয় তাহলে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। ইনডাইরেক্ট অ্যাড্রেসিং একটু আগেও আমি আপনাদেরকে জিনিসটা বুঝাইলাম। কারণ একদম বাম পাশে একদম যে 16 নাম্বার বিটটা এটা যদি 0 দেখি তাহলে আমরা বুঝবো যে এই অ্যাড্রেসে গেলেই ডাটা পাবো অথবা ইনস্ট্রাকশন পাবো। আর যদি আমরা 1 দেখি তাহলে আমরা বুঝবো যে এই অ্যাড্রেসে গেলে সরাসরি পাবো না, এটার ভিতরে একটা কিছু লেখা থাকবে, ওইটার ভিতরে গেলে পাবো। বুঝতে পারছি? তার মানে ধরেন আপনার এই পার্টিকুলার বিটের ভিতরে লেখা আছে এনিথিং লেখা থাকো 10, তাহলে এটা আমার ইয়া না, হ্যাঁ, ডেটা বা এটা আমার ইনস্ট্রাকশন না, বরং আমি 10-এ গেলে পাবো। হ্যাঁ, 10-এ গেলে আমি আরেকটা ইনস্ট্রাকশন। বুঝতে পারছি? এটার নাম কি? এই ধরনের অ্যাড্রেসিং সিস্টেমের নাম কি বলেন? যেটা কোনটা? এই যে এই ধরনের বিষয়গুলো ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট অ্যাড্রেসিং, রাইট। তো এই আইডিয়াগুলো যদি এখন ক্লিয়ার থাকে তাহলে আমরা আহ, তাহলে আমরা পড়াশোনা একটু আগাইতে পারি। আচ্ছা, এখানে আমরা একটা একটা এটা তো লেকচার পড়ব। তো এখানে ওই আগের মতো একটু রিভিশন কতগুলো স্লাইড আছে আগের আগের ইয়েতে। তো এখন আমরা শুরু করি হচ্ছে যে প্রথমেই মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশনটাকে দিয়ে। এই ইনস্ট্রাকশনের বিশেষত্ব হচ্ছে যে সে আপনাকে ইয়ার সাথে আপনার ইনস্ট্রাকশনের মধ্যে এই যে এই পার্টিকুলার, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। তো মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশনে আমার কাছে আসবে হচ্ছে একটা অ্যাড্রেসিং অ্যাড্রেসিং মোডের বিট, অপকোড আসবে, এবং 0 থেকে 11 পর্যন্ত একটা এফেক্টিভ অ্যাড্রেস আসবে। ওয়ার্ডটার নাম কি? এফেক্টিভ অ্যাড্রেস। বুঝতে পারছি? ওয়ার্ডটার নাম বলেন তো আমার সাথে একটু। এফেক্টিভ অ্যাড্রেস। এফেক্টিভ অ্যাড্রেস, হ্যাঁ, আমাদের বইয়ের মধ্যে এটা প্রচুর পরিমাণে ইউজ করা হয়েছে। তো এফেক্টিভ অ্যাড্রেস, হুম, এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটাকে আমরা এফেক্টিভ অ্যাড্রেস বলতেছি। তাহলে এই অ্যাড্রেসটার সাইজ কত, কত বিট? অ্যাড্রেসগুলোর সাইজ কত বিট থাকে? 16, হ্যাঁ হ্যাঁ, কত সাইজ? এই যে দেখাও যাচ্ছে 0 থেকে 11 কত সাইজ? 12, শুনিনি, twelve, আরেকবার একটু 12, বলেন। 12 bit, 12 বিটস, হ্যাঁ, গুড। 0 থেকে 11, 0 সহ 12 বিটস। আচ্ছা, তাহলে এই পার্টিকুলার যেই মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনগুলোর মধ্যে আপনার মোস্ট সিগনিফিকেন্ট বিটটা হয় 0 বা 1 হবে। তারপরে অপকোডটা হবে হচ্ছে D0 থেকে D6। D0 এবং D6 কি জিনিস তা একটু আগেই বলা হয়েছে। D7 হবে না, ঠিক আছে, কারণ D7 হচ্ছে রেজিস্টার রেফারেন্স এবং ইনপুট আউটপুটের জন্য। আর ফাইনালি হচ্ছে 0 থেকে 11 পর্যন্ত যে ভ্যালুটা, সেই ভ্যালুটা পর্যন্ত আমরা পাবো হচ্ছে আপনার ইফেক্টিভ অ্যাড্রেস। ঠিক আছে, ইফেক্টিভ অ্যাড্রেস হিসাবে আমরা পাবো। তো এখানে লেখা আছে যে 145 অফ মরিস ম্যানুস বুক। আমরা আমরা আমাদের বই, আপনাদের বইটা আমি গুগল ক্লাসরুমেও দিয়ে রাখছি, খুলছেন কিনা আদৌ জানি না, কিন্তু বই খুলতে হবে এবং বই থেকে পড়াশোনাও করতে হবে। বুঝতে পারছি? তো 145, কারণ বই ছাড়া পাস করতে পারবেন না। ওকে, তো মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন, কেউ মনে হয় আসছে নাকি? সুমাইয়া মাহিমা, জি ম্যাডাম।
সুমাইয়া। স্যার আমি তো ওয়েব প্রোগ্রামিং এর জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়েছিলাম, আমাদের কি সেগুলো তো হবে? বুঝতে পারছি ম্যাডাম। আমি আপনাকে খুঁজতেছিলাম। এটা হচ্ছে আমার এই 30F এ যারা আছি, তাদের মিড টার্ম সামনে, তো এই জন্য আমরা একটু কম্পিউটার আর্কিটেকচার কোর্স মানে সিএসসি 3111 যেটা আছে এটা পড়াটা একটু দেখতেছি। ওনাদের সাথেই আমার কোর্স। তো আমি হচ্ছে ওয়েব প্রোগ্রামিংটা আজকে পড়াবো না, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা ওয়েব ঠিক প্রোগ্রামিং আছে। এর নেক্সট কোনো কন্টেন্ট আমি জাভাস্ক্রিপ্টের একটা কন্টেন্ট, আমি রেকর্ডেড কন্টেন্ট আপনাদেরকে দিব লাইভ ক্লাসে। আপাতত ওনাদের একটু পড়াচ্ছি, ম্যাডামের অ্যাটেন্ডেন্সটা দিয়ে আপনি চলে যেতে পারেন। ঠিক আছে স্যার, তাহলে আমার ওয়েটিং লিস্টে নিয়ে নেন। দিয়ে দিচ্ছি। আইডিটা একটু বলেন তো। 33027149। একদম লাস্টে 149 না? জি স্যার। মনে হয় স্পেশালের না? জি স্যার। সুমাইয়া বিনতে হাশেম, এটা? জি স্যার। ঠিক আছে, আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি, আপনি চলে যেতে পারেন। এরকম আর সালাম কেউ, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, এরকম আর কেউ আছেন যে শুধু ওয়েব প্রোগ্রামিং সেশনগুলো করতেছেন? থাকলে বলতে পারেন। আচ্ছা, আমরা একটু ইনস্ট্রাকশন গুলা দেখি। ইনস্ট্রাকশন গুলো খুবই আমাদের পরিচিত, আমরা সবই এইগুলা জানি। বেসিক্যালি যেমন এন্ড, হ্যাঁ, এন্ড এর ক্ষেত্রে আমাদের অপ কোডটা থাকবে হচ্ছে 000, মানে কি ডি জিরোটা অ্যাক্টিভ থাকবে, বুঝতে পারছি? স্যারদের এই ডি গুলা ক্লিয়ার করে দিছি না আমি? ডি বলতে কি বোঝায়? ওই যে 12, 13, 14 নাম্বার বিটে যেটা লেখা থাকে এইটাই হচ্ছে ডি, বুঝতে পারছি? শুনতেছেন? জি স্যার। Yes, sir. হ্যাঁ, না বুঝতে পারলে আমাকে আটকাই দিয়েন কিন্তু, নাহলে কিন্তু মানে ইয়া হবে না, ক্লিয়ার হবে না। আচ্ছা, তাহলে এন্ড, এন্ড হচ্ছে মানে কি আমরা যে লজিক্যাল এন্ড বলি, এন্ড অপারেশন। তাহলে এন্ড এর মিনিং হচ্ছে যে আপনাকে যেই ইনস্ট্রাকশন, ধরেন আমাদের ইনস্ট্রাকশনটা তো হয়তো 0 বা 1 কিছু একটা হবে, 0ই ধরলাম, এবং এন্ড এর ক্ষেত্রে অপকোড হবে হচ্ছে 000, এই 4 বিট গেল। আর তারপরে 11 বিট, হ্যাঁ, এই মানে এদিকে আপনার সরি, এরপরে 12 বিট, এরপরে 12 বিট দিলাম, একটা র্যান্ডম দিলাম, একটা কিছু দিলাম। হুম, কটা হলো? 4, 8, 12, 3 4 12, হ্যাঁ তাই তো হয়েছে, 4 4 16। তাহলে এইটা হলো, এটা ছিল আমাদের এআর এর ভিতরে, ঠিক না? এটুকু অংশ আমাদের অ্যাড্রেস রেজিস্টারে ছিল না? আমি কি বলতেছিলাম, এটা এফেক্টিভ অ্যাড্রেস, এটাই তো আমার অ্যাড্রেস, রাইট? জি স্যার। এটা আমার অ্যাড্রেস না? এখানে গেলে হয় আমি পাবো, আর নাইলে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং, যদি এটা 0 না হয়ে 1 হইতো তখন সরাসরি পাইতাম না, ওইটার মধ্যে থেকে আরেক ধাপ যাইতে হইতো, তাই তো? এটুকুই তো আমরা এতদিন পড়াশোনা করছি, ঠিক না? ক্লিয়ার না? জি স্যার। ওকে, তাহলে এই কাজটুকু করার জন্য দেখেন কি লেখা আছে। এন্ড মানে হচ্ছে আপনার ওই যে এটা তো মনে আছে, এই ফিগারটা খুলে রাখি। এই যে এই ফিগারটা তো খেয়াল আছে যে T0-তে কি হয়? ফেচিং। T1-এও ফেচিং, মানে T0 এবং T1 এই দুটো অংশে ফেচিং হয়। T2-তে ডিকোডিং হয়। T3 থেকে এক্সিকিউশন শুরু হয়। হ্যাঁ, এগুলো তো আমরা দেখছিলাম। তো এখানে মেমোরি রেফারেন্সে দেখেন যে T3 পার্টে এই পর্যন্ত কাজ শেষ হওয়ার পর থেকে আমাদের পরবর্তী ইনস্ট্রাকশনগুলো শুরু হয়, রাইট? মানে T0, T1, T2, T3 পর্যন্ত কাজ হয়ে যায়, T4 সিগন্যাল থেকে ইনস্ট্রাকশনগুলো রান করা শুরু করে, বুঝতে পারছি? এখন এইটুকু অংশ তো আমাদের ফেচিং এই চলে যাচ্ছে, এইটুকু অংশ চলে যাচ্ছে ডিকোডিং এ,
আর এইখানে চলে যাচ্ছে হচ্ছে মেমোরি অ্যাড্রেসিং পাওয়ার জন্য, মানে মেমোরির এআর এর মধ্যে আপনার অ্যাড্রেসটা নিয়ে আসার জন্য, এআর এর মধ্যে অ্যাড্রেসটা নিয়ে আসার জন্য এই T3 পরিমাণ সময়টা চলে যায়। তাহলে এন্ড বলি, তারপর অ্যাড বলি, পান বলি, এগুলা কোত্থেকে শুরু হবে? T4 থেকে শুরু হবে না? T4, T5, T6 ইত্যাদি ইত্যাদি এখান থেকে শুরু হবে না? হ্যালো, জি স্যার। জি স্যার। বুঝতে পারতেছেন না? আন্দাজি জি স্যার। হুম, বুঝতেছেন তো? আচ্ছা, যাই হোক, না বুঝলে একটু রেকর্ড দেখে নিয়েন। সো বেসিক্যালি যে প্রত্যেকটা ইনস্ট্রাকশন, তাহলে আমার সামনে এরকম একটা 16 বিট আসলো, হ্যাঁ, আমার সামনে এরকম একটা 16 বিটের ইনস্ট্রাকশন আসলো। তাহলে এইটা প্রথমে হচ্ছে এটা নিয়ে আসা, হ্যাঁ, মেমোরি থেকে ফেচ করে নিয়ে আসা। এটার জন্য আমার T0 এবং T1 পরিমাণ সিগন্যাল চলে গেল। তারপর এটা ডিকোড করা, আচ্ছা এটার মানে কি, এটার মানে কি, এটার মানে কি, এটার জন্য আমার T2 চলে গেল। এবং তারপরে এই যে অ্যাড্রেসটা, এটা অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে লোড করতে আমার T3 পরিমাণ সময় চলে গেল। কারণ এক্ষেত্রে কেন লোডিং এর জন্য এক্সট্রা সময় লাগে, মাঝে মধ্যে তো ইনডাইরেক্ট অ্যাড্রেসিংও আসে, সেক্ষেত্রে তো এটা আমার সরাসরি অ্যাড্রেস না, এইটার ভিতরে যেটা থাকবে ওইটা আমার অ্যাড্রেস, যার কারণে একটা এক্সট্রা স্টেপ যায়, T3 পরিমাণ সময়টা লাগে। তাহলে এরপর থেকে যে কাজগুলো শুরু হবে এগুলো হচ্ছে T4 থেকে শুরু হবে, হ্যাঁ, এরপর থেকে যে সিগন্যালটা T4, আমাকে কে বলতে পারবেন T4 এর সময় সিকোয়েন্স কাউন্টারের ভ্যালু কি ছিল? T4 এর সময় 0। T4 এ 0 তো হচ্ছে আপনার এইটা, তাই না? স্যার D4 হ্যাঁ, T4 মানে হচ্ছে বেসিক্যালি 5 নাম্বার। 0100 5 হলো এটা, এটা তো 4 হলো। 0101 নাকি স্যার? হুম, এইভাবেই গুনেন না, এটা T0, হুম, তাহলে T1 কি হবে? 0001। T2 কি হবে? 0010। T3 কি হবে? 0011। T4 কি হবে তাহলে? 0101 0100। 01 0100। এই যে 4, এই 4টাই 4 হবে আর কি, বুঝেন নাই? হুম, এইভাবে গুনতে গুনতে কত পর্যন্ত যায় সিকোয়েন্স কাউন্টার? কত পর্যন্ত যায়? কে বলতে পারবেন? স্যার 11 হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, 1111, হ্যাঁ, গুড। আর এরপরে কি হবে? এরপর আবার 0 হবে। এরপর আবার 0। এই T0 1111 কত? টি কত? T15 T15। এটা তো এত কঠিন না, এটা কি বেশি কঠিন লাগতেছে স্যারদের কাছে? সিকোয়েন্স কাউন্টার মানে গোনা, হ্যাঁ, 1 2 3 4 করে গুনতে থাকে। তো যেহেতু ওরা বলতেছে 4 বিট সিকোয়েন্স কাউন্টার, তাহলে 4 বিট আর গুনতে পারবি বা কত পর্যন্ত? 16 পর্যন্ত, 0 ইনক্লুড করলে 15 পর্যন্ত। এই, আর কিন্তু কিছু না, জিনিসগুলো এরকমই। তাহলে মেইন কথা হচ্ছে যে আমি T4 থেকে আমার আহ, ইয়াগুলা, আমার ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউশন শুরু হচ্ছে। আচ্ছা, তো এইটাই আপনাদের এখানে লেখা T4, ঠিক আছে, T4। আর D0 কেন? কারণ একটু আগেই বলছি D0 তে এন্ড হয়। তো এন্ড অপারেশনের জন্য আমার প্রথমে এফেক্টিভ মেমোরি অ্যাড্রেসে যাই থাকে না কেন সেটা ডাটা রেজিস্টারে নিয়ে আসতে হয়। আর T5, তার মানে এই কাজটুকু শেষ করার পরে যে টাইম সিগন্যাল থাকে, সেই টাইম সিগন্যালে অ্যাকুমুলেটরে যাই থাকবে না কেন সেটার সাথে ডাটা রেজিস্টারের ভ্যালুটা লজিক্যাল এন্ড করবেন। এট দ্য সেম টাইম সিকোয়েন্স কাউন্টারটা 0 বানায় ফেলবেন। তার মানে কি? আসেন, তাহলে ধরেন কথার কথা এটা একটা ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটা দেখতে এরকম, হুম, এই ইনস্ট্রাকশনটা দেখতে এরকম। এখন এটার মধ্যে আমার একটা এফেক্টিভ অ্যাড্রেস আছে। এই এফেক্টিভ অ্যাড্রেসের যে ডাটাটা সেটা কি, সেটাকে আমি যদি এইভাবে রিপ্রেজেন্ট করি, মেমোরি অফ এআর, তাহলে এটা আমার ডাটাটা না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই ডাটাও তো 16 বিট হবে, রাইট? ডাটা এবং ইনস্ট্রাকশন সবই তো 16 বিট নাকি? জি স্যার, ডাটা ইনস্ট্রাকশন 16 বিট, মেমোরি 12 বিট। হ্যাঁ, তাহলে
এইটা হলো মেমোরি, খেয়াল করেন এআর এর মধ্যে থাকে মেমোরি, এই মেমোরি বরাবর গিয়ে আমি পাইলাম ডাটা। হ্যাঁ, এবং এই ডাটা একটা সামথিং সামথিং কিছু একটা আসলো, হ্যাঁ সামথিং কিছু একটা 16 বিটের আসলো। আচ্ছা, এবার স্যারদের অ্যাকুমুলেটর কি মনে আছে? কার মনে আছে অ্যাকুমুলেটর? অ্যাকুমুলেটরের সাইজ কত? স্যার 12। অ্যাকুমুলেটর 16। অ্যাকুমুলেটর তো ডাটা হোল্ড করে, যারা অ্যাড্রেস হোল্ড করে তারা হচ্ছে 12, যেমন অ্যাড্রেস রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, ওরা হচ্ছে 12। মনে আছে না স্যারদের পড়াইছিলাম? জি স্যার। ডাটা হোল্ড, হ্যাঁ ডাটা হোল্ড করে যারা, যেমন টেম্পোরারি রেজিস্টার, অ্যাকুমুলেটর, তারপর হচ্ছে ডাটা রেজিস্টার, ওরা তো ডাটা হোল্ড করে। তারপর আবার ইনস্ট্রাকশন রেজিস্টার ইনস্ট্রাকশন হোল্ড করে। এরা সবাই হচ্ছে আবার 16। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে অ্যাকুমুলেটর রেজিস্টারেও এরকম 16 বিটের কিছু একটা আছে না? কিছু একটা আছে না? বুঝতে পারছেন? জি জি স্যার। মানে একটা তো আসলো মেমোরির থেকে ডাটা, আবার অ্যাকুমুলেটরের মধ্যে আগের থেকে কিছু একটা থাকবে, কাজ হবে, কিছু একটা থাকতে হবে। এই জি স্যার। দুইটার মধ্যে এন্ড অপারেশন চালাবে। এন্ড মানে কি? জিরো এন্ড Yeah. জিরো, এন্ড করলে কি হয়? 00011011। তাহলে এন্ড করলে কি হয়? এটা এটা এন্ড করলে কত হবে? 1. এন্ড না, এন্ড এন্ড অর না, এন্ড করলে কি হয়? এন্ড করলে স্যার জিরোর সাথে জিরো হইলে তো জিরো হবে, জিরোর সাথে ওয়ান হলেও জিরো হবে, হ্যাঁ, গুড। আর ওয়ানের সাথে ওয়ান ওয়ান আসবে। শুধুমাত্র এইটা ওয়ান হবে, জি বাদ স্যার। বাকি সবই জিরো হবে। বেসিক্যালি যে কোনো একটা জিরো থাকলেই এন্ড অপারেশন জিরো হয়ে যায়, তাই তো? জি স্যার। হ্যাঁ, যে কোনো একটা জিরো থাকলে এন্ড অপারেশন জিরো হয়ে যায়। তাহলে এইটাই আপনাদের বইয়ের মধ্যে লেখা, যে T4 টাইম সিগন্যালে মেমোরি, এফেক্টিভ মেমোরি থেকে, অ্যাড্রেস থেকে মেমোরিটা নিয়ে ডাটা রেজিস্টারে রাখো। এখানে 16 বিটের কিছু একটা ডাটা থাকবে, আর অ্যাকুমুলেটরে আগের থেকেই কিছু ডাটা আছে। সেই ডাটার সাথে এই মাত্র যে ডাটাটা আসলো সেটা লজিক্যাল এন্ড অপারেশন চালাও। লজিক্যাল এন্ড অপারেশন চালাও। বুঝতে পারছি স্যাররা? এন্ড মানে কি? এন্ড। জি স্যার। আচ্ছা, এরপরে এসসি লেখা আছে জিরো। আচ্ছা, এসসি জিরো করা মানে কি? সিকোয়েন্স কাউন্টারটা শূন্য করে দেওয়ার অর্থ কি? স্যার ক্লিয়ার কর। মানে ক্লিয়ার করে ফেলা, তার মানে হচ্ছে আগে যাই ছিল না কেন, যে T4 গেল, T5 গেল, এখন টি আবার কত হবে? T5 হবে। না না, ক্লিয়ার, মানে ওকে, জিরো T0 হবে। হবে, T0। জিরো জিরো। এক্সিলেন্ট, T0। স্যার T0 মানে কি বলেন তো? T0 মানে কি? প্রোগ্রাম কাউন্টার থেকে আবার শুরু হবে। স্যার ফেচিং। আবার, হ্যাঁ ভেরি গুড, আবার ফেচিং শুরু হবে। এক্সিলেন্ট। তার মানে আমি যদি ইনস্ট্রাকশন এইটা চালাই, তখন প্রোগ্রাম কাউন্টার এখানে নির্দেশ করতেছিল না? জি স্যার। আচ্ছা, এখন তাহলে এখানে ধরেন এই যে T4 T5 এগুলা শেষ, শেষ হওয়ার পরে যখন এসসিটা আবার জিরো করতেছেন, সিকোয়েন্স কাউন্টার যখন জিরো করতেছেন, তখন আবার T0 শুরু হবে, কিন্তু এইবার কার কার ফেচিং শুরু হবে? অ্যাড্রেসটা ফেস করবে। এই ভদ্রলোকের, এই মানে দ্বিতীয় দ্বিতীয় যে ইনস্ট্রাকশন আছে, পরবর্তী লাইন, এটা শেষ। বুঝতে পারছি? এটা শেষ। এই যে মেমোরি অ্যাড্রেস 2 বরাবরে যে ইনস্ট্রাকশনটা ছিল, সেটার কাজ শেষ। T4 T5 টাইম সিগন্যালে কাজ শেষ। তখন সে বলল কি আবার T0 করো। আবার T0 করার মানে হচ্ছে তুমি পরবর্তী ইনস্ট্রাকশন আবার ফেচিং, ডিকোডিং, এক্সিকিউশন। বুঝতে পারছি? এইটুকু বুঝেন নাই কি? আমাকে আমাকে বলেন, এইটুকু বুঝেন নাই কি? একটু বলেন। কোনো সমস্যা নাই, আমি কোনো নাম্বার তো কাটতেছি না। এই আইডিয়াটুকু ইম্পর্টেন্ট, কারণ এই আইডিয়াটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে আমি সামনের পড়ায় আগাইতে পারবো। তাহলে আবারও বলি, যে ধরেন আমার এই ইনস্ট্রাকশনটা ছিল এইটা, তো এটা তো আমি এক্সিকিউট করে দেখাইলামই যে কিভাবে কি কি করতে হবে এবং কতটুকু সময় লাগবে, T4 সময় লাগবে, T5 সময় লাগবে।
এখন T5টা যাওয়ার পরে সে করলো কি, সিকোয়েন্স কাউন্টারটা 0 বানায় দিল। সিকোয়েন্স কাউন্টার 0 বানায় দেওয়ার মানে হচ্ছে আমার এই ইনস্ট্রাকশন মানে 2 বরাবরের যে ইনস্ট্রাকশন ছিল সেটা শেষ। এখন তুমি পরবর্তী ইনস্ট্রাকশন শুরু করো। আর পরবর্তী ইনস্ট্রাকশনটা আগেই আমরা পড়াইছিলাম যে পিসির মধ্যে পিসি ইকুয়াল টু পিসি প্লাস 1, হ্যাঁ? এরকম একটা জিনিস পড়াইছিলাম না? তার মানে কি পিসি আগে যদি এই বরাবরে থাকে, ঠিক ওইটা আপনার ফেজেই, আপনার এই ফেচিং ফেজেই পিসির ভ্যালু 1 বেড়ে পরবর্তী ইনস্ট্রাকশনের দিকে নির্দেশ করে। তার মানে আগে পিসি ছিল এইখানে, তারপরে এটা কাটা গিয়ে পিসি চলে আসবে এইখানে। তাহলে পিসি মানে কি 3, 3 হচ্ছে পরবর্তী ইনস্ট্রাকশন। আমরা 2 ইনস্ট্রাকশনটা রান করতেছিলাম, এখন 3 শুরু হবে। আর 3 তো T0 থেকেই শুরু হবে। T0 মানে হচ্ছে আপনার মানে ফেচিং শুরু। T0 T1 এগুলো ফেচিং এ লাগবে, T2 ডিকোডিং এ লাগবে, T3 অ্যাড্রেসগুলো বের করার জন্য লাগবে। এবং এভাবে আপনার কম্পিউটার যতক্ষণ রানিং চলবে, পিসি এক ঘর করে আগাইতে থাকবে, আর একটার পর একটা ইনস্ট্রাকশন রান হইতেই থাকবে। এটুকু বুঝছি স্যাররা? রেসপন্স করেন। জি স্যার। ঠিক আছে, তাহলে এইটুকু বুঝলে আমাদের অনেকখানি পড়া আগে যাবে, কারণ এরপরের জিনিসগুলো সেম, একই কথা। হ্যাঁ, যেমন অ্যাড, যোগ করা, সেম জিনিস। T4 টাইমে এই ক্ষেত্রে D1টা অ্যাক্টিভ, কারণটা কি D0টা মানে 000 এটা হচ্ছে অ্যান্ড এর অপকোড। তাহলে 0001 এটা হবে অ্যাড এর অপকোড, মানে যোগ করব। বুঝতে পারছি? যোগ করার জন্য কিন্তু D0 না, D1। সো D1 মানে হচ্ছে 001, ঠিক আছে? 001, যেমন D0 মানে হচ্ছে 000, অপকোড মানে 12 থেকে 14 নম্বর বিট। তাহলে D1 যদি আসে, D1 অ্যাক্টিভ থাকতে হবে, এবং T4 টাইম সিগনালে কি হবে, আমার যে এফেক্টিভ মেমোরি অ্যাড্রেস থাকবে, তার মানে বেসিক্যালি অ্যাড এর জন্য এটা তো আসবে আপনার 0 বা 1 যে কোনো একটা কিছু আসবে। এটা হচ্ছে আপনার অ্যাড্রেসিং অ্যাড্রেসিং মোডের বিট, বাট অপ কোডটা আসবে হচ্ছে 001। আর এরপরে যে অ্যাড্রেসটা আসবে সেটা সেম স্টেপ, আগের মতোই। এই অ্যাড্রেস রেজিস্টারে যে অ্যাড্রেসটা আছে সেখান থেকে ডাটা নিয়ে আসা, আর অ্যাকুমুলেটর আগে থেকে একটা ডাটা থাকবে, এই দুইটা ডাটা যোগ করা। আগে করলাম লজিক্যাল এন্ড, এবার করব যোগ। একই জিনিস না স্যাররা? খালি এই যে চিহ্নটা বদলাইছে, তাই তো? হুম, বুঝতেছি স্যাররা? হ্যালো, স্যার। জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, এখন যোগের ক্ষেত্রে একটা কাহিনী আছে। যোগের ক্ষেত্রে কাহিনী যেটা, সেটা হচ্ছে আপনার যেহেতু এটা সাইন বাইনারি, আপনার ওভারফ্লো হইতে পারে। হ্যাঁ, অর্থাৎ আপনার মনে করেন যে যেহেতু আমাদের এক একটা আহ, ইয়া ডাটা ধরার ক্যাপাবিলিটি হচ্ছে 16 বিট, তো দুইটা 16 বিট নাম্বার যোগ করলে একটা এক্সট্রা ওয়ান আসার সম্ভাবনা আছে। ওই এক্সট্রা ওয়ানটাকে আমরা বলতেছি হচ্ছে সি আউটপুট, মানে কি ক্যারি আউট। জাস্ট ইন কেস যদি ক্যারি আউট আসেই, তখন ই নামে একটা ফ্লিপ ফ্লপ থাকে। এই ই ফ্লিপ ফ্লপটা আমরা দেখছেন যখন আমরা এই এই ছবিটা পড়াইছিলাম, দেখবেন যে একটা ছোট্ট ই দেওয়া আছে, দেখছেন? দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ই দেওয়া আছে? জি স্যার। আচ্ছা, তার মানে কখনো যদি যোগ বা এই ধরনের কোনো অপারেশনে বিট ছাড়াই যায়, মানে দুইটা 16 বিট নাম্বার যোগ করলে যদি এক বিট বেশি চলে আসে, ওভারফ্লো করে, তখন আমরা এই ই বিটটা, এই ই একটা ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপটা অন করে দিব, এটা 1 থাকবে। এটাই এখানে লেখা, যে যদি জাস্ট ইন কেস সি আউট থাকে, হ্যাঁ, একটা ক্যারি আউট যদি থাকে, সেই ক্যারি আউটটা তুমি ই নামে একটা ফ্লিপ ফ্লপ থাকবে, এই ই ফ্লিপ ফ্লপটার মধ্যে সেভ করে রাখো। এবং এখানে ওই একই জিনিস SC0, তার মানে কি যাই হয়েছে না কেন আবার পরবর্তী ইনস্ট্রাকশনে চলে যাও, আমার কাজ শেষ। আপনি T0 বানাই ফেলেন। SC0 বানানো মানে কি T0 অ্যাক্টিভ করা, তাই তো? জি স্যার। হ্যাঁ, T0 অ্যাক্টিভ করা। আচ্ছা, আমাদের কয় মিনিট চলবে এটা দেখি একটু। 13 মিনিট। আচ্ছা, 2-3
5-7 মিনিট পরাই। ওকে, তারপর হচ্ছে লোড। লোডে কি হবে? লোডের সময় দেখেন D2 অ্যাক্টিভ থাকবে। তাহলে লোডের মধ্যে কি আছে? লোডের মধ্যে একদম সিম্পল একই জিনিস, ঠিক আছে? ওই এআর থেকে ডাটা নিয়ে আসো ডিআর এ, এবং ডিআর এ যা থাকবে সেটাই অ্যাকুমুলেটরের মধ্যে সেভ করে রাখো, এসসি 0 বানায় ফেলো। একদম ইজি না? হুম, ইনফ্যাক্ট লোড আপনাদের আজকে পড়ার ভিতরেও আছে। আচ্ছা, তারপরে দেখি যেমন স্টোর। স্টোর মানে কি? স্টোরের জন্য দেখেন, স্টোরের জন্য T5 আর লাগে না, শুধু T4এই টাইম সিগন্যাল 4এই ওর কাজ হয়ে যায়। সেটা হচ্ছে অ্যাকুমুলেটরে যাই থাকবে না কেন সেটা এআর এর যেই মেমোরি অ্যাড্রেস, এআর এর যে মেমোরি অ্যাড্রেস সেখানে সেভ করে রাখো। স্টোর মানে কি? অ্যাকুমুলেটরের ভ্যালুটাকে মেমোরিতে সেভ করে রাখা। অ্যাকুমুলেটরে যাই ভ্যালু থাকবে না কেন সেটাকে মেমোরিতে সেভ করে রাখা। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে স্টোরের জন্য কোনটা অ্যাক্টিভ থাকে? এই যে দেখেন, লোডের জন্য D2, স্টোরের জন্য D3। কিন্তু এই ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে আমার আর T5 পর্যন্ত যাওয়া লাগে না, T4এই কাজ হয়ে যায়। মানে T0 T1 তো হচ্ছে ফেচিং, T2 হচ্ছে ডিকোডিং, আর T3 তো গেল হচ্ছে মেমোরি অ্যাড্রেসিং এর। T4এই আপনার স্টোরের কাজ শেষ। এটার জন্য এক্সট্রা আরো টাইম সিগন্যালের প্রয়োজন নাই। ও T4 শেষ করার পরেই T কে আবার 0-তে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, এইবার যে দুইটা পড়বো এই দুইটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে BSA এবং BUN, ব্রাঞ্চ আনকন্ডিশনালি এবং ব্রাঞ্চ এন্ড সেভ রিটার্ন অ্যাড্রেস। তো ব্রাঞ্চ আনকন্ডিশনালি অর্থ হচ্ছে আপনার আপনার প্রথম কথা আস্তে আস্তে আসি যে প্রথমে কোনটা অ্যাক্টিভ থাকবে? D4। তার মানে হচ্ছে আমার ইয়াটা কত হবে, আমার অপকোডটা কত হবে D4 এর জন্য? D4 4 এর জন্য অপকোড কত হয়? 12 13 14। এই বিটে কি লেখা থাকবে? এটার মধ্যে কি লেখা থাকবে যদি D4 হয়? কে বলতে পারবেন? 4 4 বানাবো, 4 বানাইতে পারবেন না বাইনারি দিয়ে? স্যার, ইয়ে, স্যার 0100। 10 001 তো হচ্ছে 1। এটা 4 না? 1 জি স্যার। 2 4 কেন? এগুলো কমন সেন্স থেকেই বলা যায়। আচ্ছা, তো এই পর্যায়ে বেসিক্যালি যেটা হবে, এরকমই তো ইনস্ট্রাকশনটা হবে 16 বিটের। তো আপনাকে যে অ্যাড্রেসটা দিবে, হ্যাঁ, আপনাকে একটা অ্যাড্রেস দিবে না? ইনস্ট্রাকশনের 11 থেকে 0 পর্যন্ত তো অ্যাড্রেস, রাইট? হ্যালো, জি স্যার। মানে এটা এটা তো থাকবে, এগুলা তো সেম। এইটুকু অংশ তো কমন। এই যে এই পার্টে একটা অ্যাড্রেস থাকবে না? হুম, তো এই অ্যাড্রেসে আপনি সরাসরি চলে যাবেন। বুঝতে পারছেন? তার মানে আমি আমি তো পিসিটার কথা যদি চিন্তা করেন, ধরেন আমি এই ইনস্ট্রাকশনটা রান করতেছি, রানিং এক্সিকিউশন করতেছি, পিসি তখন কোনটা নির্দেশ করতেছিল? এইটাকে নির্দেশ করতেছিল না? জি স্যার। তারপরে ধরেন এইটা রানিং, তখন পিসি একে নির্দেশ করতেছিল না? জি স্যার। তার মানে কি পিসি বারে হচ্ছে এক করে করে, তাই তো? জি স্যার। কিন্তু আপনাকে যদি বিইউএন আনকন্ডিশনাল ব্রাঞ্চিং পার্টিকুলার এই পার্টিকুলার ইনস্ট্রাকশনটা দেয়, এখানে যে অ্যাড্রেসটা লেখা থাকবে না, এখানে আপনি ডাইরেক্ট ডাইরেক্ট দৌড় দিবেন। তার মানে আমার যদি অনেকটা এরকম থাকে, কথার কথা ধরেন 0 1, ধরেন আমাদের এখানে একটা অ্যাড্রেস দিলাম 10, আর আমি কারেন্টলি রান করতেছি ধরেন 4 নাম্বার। তাহলে কেউ একজন বলেন তো 4-এর পরে কোন ইনস্ট্রাকশন রান হবে? 4-এর পরে? 5। না, 4-এর পরে ডাইরেক্ট 10। এটাই হচ্ছে বান। ম্যাডাম ঠিকই বলছে, 4-এর পরে তো 5ই হবে, কারণ পিসি তো এক করে করে বাড়ে, রাইট? জি স্যার। কিন্তু এই বান বিইউএন এটা যখন দিবেন, তখন আপনি বুঝবেন যে এই পার্টিকুলার যে একটা অ্যাড্রেস দিবে, এখানে আমি 10 লিখছি আর কি, এটা তো 10 না, আপনার
এরকম হবে, এরকম দেখতে হবে, রাইট? হ্যাঁ স্যার। এটা আমি 10 বোঝানোর জন্য দিচ্ছি। তার মানে কি আমি এই যে 3 এ ছিলাম, 4 এ ছিলাম, 4 এর পরে তো আমি 5 এ যাব না, 5 এ যাব না, 4 শেষ করার পরে একবার ডাইরেক্ট লাফ দিয়ে আমি 10 এ যাব এবং 10 থেকে ইনস্ট্রাকশন শুরু করব, এক্সিকিউশন শুরু করব। বুঝতে পারছি? হ্যালো? স্যার এইটা কেন মাঝখানে কোনো ইনস্ট্রাকশন নাই এর জন্য? না না, এটা হচ্ছে জাম্পিং, এবং জাম্পিং কেন জাম্পিংটা আমি এটা 10 হ্যাঁ, পর্যন্তই করব কেন? আমি হচ্ছে 4 এ না আছি না, সেটা। আমি এটা বলতেছি। আচ্ছা, এটা একটু পরে বলি, কারণ হচ্ছে আমাদের টাইমিংটা শেষ, তো আমি নতুন একটা লিংক দেই, হ্যাঁ? আমি একটা নতুন লিংক দেই, জি সেই শিওর। গুগল ক্লাসরুমে আমি নতুন লিংকটা দিচ্ছি। আপাতত আমি এই লিংকটা একটু অফ করে দিচ্ছি, একটু পরে আমি নতুন লিংক দিচ্ছি। ওকে? শিওর স্যার।
শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ইয়াতে ছিলাম, ব্রাঞ্চ আনকন্ডিশনালে ছিলাম। অর্থাৎ আমাদেরকে একটা মেমোরি অ্যাড্রেস দিবে। নর্মালি প্রোগ্রাম কাউন্টার তো এক করে করে বাড়ে, বাট এখানে একটু দেখেন কি লেখা। অ্যাড্রেস রেজিস্টারে যেই অ্যাড্রেসটা থাকবে সেইটা সরাসরি তুমি পিসির মধ্যে বসায় দাও। তাহলে আমাদের এই যে লেকচার এখানে দেখেন, নর্মালি কি হয়, পিসিতে যেটা থাকে সেটা এআরে যায়, এআরে থেকে সেটা আইআরে আসে, এবং পিসির ভ্যালু এক করে করে বাড়ে। এইটুকুই পিসির কাজ ছিল। কিন্তু এই পার্টিকুলার ইনস্ট্রাকশনটা যদি রান হয়, তখন অ্যাড্রেস রেজিস্টারে যেই ডেটা মানে যেই ভ্যালুটা থাকবে সেটা সরাসরি পিসিতে ঢুকবে। মানে পিসি যে এক করে করে বাড়বে সেটা না, বরং সে ডাইরেক্ট জাম্প দিবে। হ্যাঁ, ধরেন কথার কথা, এই আমরা যে ছবিটা দেখাইছিলাম যে আমার আমার পিসিটা এরকম এক করে করে আগাচ্ছিল 3 4 5। তো আমি হঠাৎ করে যদি এরকম একটা ইনস্ট্রাকশন পাই বিইউএন এবং এরপর একটা অ্যাড্রেস দেওয়া থাকে, এই অ্যাড্রেসে আমার পিসিটা একেবারে ডাইরেক্ট জাম্প দিবে। তার মানে নেক্সট ইনস্ট্রাকশন কিন্তু আর 4 এর পরে 5 হবে না, বা 5 এর পরে 6 হবে না। যদি 5 নাম্বার থাকা অবস্থায় পাই, তখন সরাসরি এটাকে 10 বা এটাকে 15 100 200 এত নাম্বার লোকেশনে ডাইরেক্ট জাম্প করাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন করতে হয়, তাই তো? কে জানি কোশ্চেনটা করলেন? স্যার আমার কোশ্চেনটা ছিল, আমরা ফর এক্সাম্পল 5 এ আছি কিংবা 4 এ, হ্যাঁ, 5 এ বা 4 এ যখনই আছি। বান আসবে আমি তো একটু দেখাই, আমার একটু দেখাই, জাম্পটা হচ্ছে 10 পর্যন্ত থাকবে, কিসের উপর ডিপেন্ড করে, মানে একটু 10 একটু কিংবা বলি। 11? মনে করেন যে আপনি 4 এ আছেন, বর্তমানে ইনস্ট্রাকশন 4 রানিং করতেছেন। পিসির ভ্যালু কত একটু বলেন তো স্যার? 5। 5, তাই না? জি। বা আমি যখন তার মানে কি পিসি এক করে করে বাড়ে নরমালি। নেক্সট ইনস্ট্রাকশন, নেক্সট ইনস্ট্রাকশন, নেক্সট ইনস্ট্রাকশন, মানে কি এক 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 পরবর্তী লাইন, পরবর্তী লাইন। বাট এইটা একটা স্পেশাল ধরনের ইনস্ট্রাকশন, যেই ইনস্ট্রাকশনটা আসলে ও আপনাকে যত নাম্বার অ্যাড্রেসে বলবে ওই নাম্বার অ্যাড্রেসে ডাইরেক্ট দৌড় দিবেন। বুঝতে পারছি? এখন কথার কথা, ওই অ্যাড্রেসে বললো হচ্ছে 10, তখন আমি ডাইরেক্ট কোথায় চলে যাব? 10। 10। বুঝতে পারছি? এখন এই কেন কাজটা করতে হয় এটা আমি বুঝাচ্ছি। কারণ এটাই হচ্ছে মেইন প্রশ্ন যে এটা দরকার কি ছিল, এরকম ইনস্ট্রাকশন দরকার কি ছিল? লাইন বাই লাইন ইনস্ট্রাকশন হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা, তো দরকার বোঝার জন্য আমাদেরকে যাইতে হবে হচ্ছে বিএসএ, এই ইনস্ট্রাকশনটাতে, ব্রাঞ্চ এন্ড সেভ রিটার্ন অ্যাড্রেস। ব্রাঞ্চ এন্ড সেভ রিটার্ন অ্যাড্রেস। তাহলে স্যাররা, আমরা ধরেন যখন আমরা সি প্রোগ্রামিং করছিলাম, হুম, যখন আমরা সি প্রোগ্রামিং করতাম, ধরেন আহ, এরকম একটা দেওয়া ছিল যে ফাংশন 1, এবং এটার ভিতরে একটা কিছু আসে, ধরেন কথার কথা ইন্টিজার এ, এবং সে এটা কি 2 দিয়ে গুণ করে, রিটার্ন এ টাইমস 2, এরকম কিছু একটা ফাংশন। হ্যাঁ, বুঝতে পারবেন না, এনি 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 একটা ফাংশন দেওয়া আছে আর কি। এটুকু স্যাররা বুঝতে পারবেন না? জি স্যার। ওকে। আর আমার নর্মালি তো প্রোগ্রাম শুরু হয় হচ্ছে মেইন ফাংশন থেকে। তো এখানে মেইন ফাংশন আছে, এবং মনে করেন যে, হ্যাঁ, এটার মধ্যে আমরা অনেক কিছুই তো করি। হ্যাঁ, ধরেন ইন্টিজার এ নিলাম, ঠিক আছে, তারপরে এটা হয়তো আমরা ইনপুট ইনপুট নিলাম ইউজারের থেকে, স্ক্যানএফ বা ইত্যাদি ইত্যাদি কিছু করলাম। হুম, স্ক্যানএফ করলাম, আমি সংক্ষেপে লিখলাম আর কি, স্ক্যানএফ ধরেন এ করলাম, এটা কিন্তু কোড না। হ্যাঁ, স্ক্যানএফ এর কোড এভাবে নেয় না। স্ক্যানএফ এর কোড এম্পারসেন্ট চিহ্ন দিয়ে নিতে হয়, জাস্ট বোঝানোর জন্য। বুঝতেছি না স্যাররা? জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা, আরো অনেক কিছু করলাম, আর একটা ইন্টিজার বি নিলাম, বি এর ভ্যালু 2 বসালাম, তারপরে ইন্টিজার সি নিলাম, সি এর মধ্যে এ প্লাস বি করলাম। তো ইত্যাদি ইত্যাদি করার পরে আমি করলাম কি, ফাংশন ওয়ানটা কল দিলাম, ফাংশন ওয়ানটা কল দিলাম, এবং এটার ভিতরে সি এই ভ্যালুটা পাঠাইলাম। তো এটা ধরেন একটা টিপিক্যাল জাস্ট একটা সি প্রোগ্রাম জাস্ট। এটুকু বুঝতে পারছি না স্যাররা? হুম।
জি স্যার, এটা কি এটা তো বুঝতে পারছেন? ফাংশন কলিংটা হচ্ছে ফাংশন দেখো। কলিং টাইপের। ওকে, আচ্ছা এখন আমি বলি, কেউ মনে আসছে, এখন আমি বলি যে মনে করেন যে আমার এইটা হচ্ছে ইনস্ট্রাকশন টু, হ্যাঁ, ইনস্ট্রাকশন টু, এটার এক্সিকিউশন আসসালামু হইলো। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। স্যার, আমি মিনহাজুল আবেদিন বলতেছিলাম, ওই যে স্যার হ্যাঁ এক্সামের হ্যাঁ জন্য। কুইজ, হ্যাঁ 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 কুইজ নিব স্যার, একটু একটু পড়াই নেই, আমরা কুইজ আচ্ছা নিব। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর এই 5 মিনিটের মধ্যেই নিব। আহ, তাহলে ধরেন কথার কথা এটা হচ্ছে আমার ইনস্ট্রাকশন নাম্বার 2, তারপরে এটা ধরেন আমার ইনস্ট্রাকশন নাম্বার 3, এটা ধরেন ইনস্ট্রাকশন নাম্বার 4, এরকম করে নর্মালি চলতেছিল। স্যার এই যে ফাংশন 1, ঠিক আছে, এই ইনস্ট্রাকশন কিন্তু এইখানে নাই। খেয়াল করেন এই ইনস্ট্রাকশন গুলা কোথায়, এই জায়গাতে, রাইট? মেইন বডির বাইরে। মেইন বডির বাইরে। তার মানে ধরে নিলাম কথার কথা এটার ইনস্ট্রাকশন হচ্ছে 5000, কথার কথা। তার মানে আমি 1 2 3 4 5 এরকম করে চলতে চলতে এই জায়গাতে কিন্তু আমার হয়ে যাওয়া যাবে না। এই জায়গাতে আমার কোথায় যেতে হবে বলেন? একটা ফাংশন রেন, ওয়ান কল। হ্যাঁ, যদিও 5000 নাই, আমি জাস্ট বোঝানোর জন্য আর কি, রাইট? ঠিক আছে, তখন আমাকে করতে হবে কি 5 থেকে ডাইরেক্ট লাফ দিয়ে 5000 এ যেতে হবে। ঠিক আছে, এইবার 5000 শুরু হবে, 5001 শুরু হবে, 5002 শুরু হবে, এভাবে করে ওদেরটা কিছুক্ষণ রান করে শেষ হয়ে গেল, ফাংশনের কাজ শেষ। এখন আবার আমার কাছে ব্যাক করতে হবে না, যাতে 6 7 8 চলে? জি স্যার। এই জিনিসটাই হচ্ছে বিএসএ, মানে ব্রাঞ্চ এন্ড সেভ অ্যাড্রেস। তার মানে আপনি 5-এর থেকে যখন চলে যাচ্ছেন, এই 6-এর অ্যাড্রেসটা কোথাও সেভ করে যান, যাতে কি হয় আপনি যে লাফ দিয়ে 5000 চলে যাবেন তারপরে তো এই 6 খুঁজে পাবেন না। এই 5000 যাতে রানিং টানিং শেষ হওয়ার পরে আবার যাতে ফেরত আসতে পারি 6, এটার নাম কি? সেভ অ্যাড্রেস করে ব্রাঞ্চ করো। বুঝতে পারছি? ব্রাঞ্চ এন্ড সেভ অ্যাড্রেস, বিএসএ। বুঝতে পারছি? জি। ওকে, তাহলে আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, আপনাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। প্রোগ্রামিং বা এগুলার ভাষায় ফাংশনকে অনেক সময় সাব রুটিন বলে। নাম শুনছেন আগে কখনো সাব রুটিন? এই ওয়ার্ডটা শুনছেন? না শুনলে শুনে রাখেন। আমরা প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজে ফাংশনকে আর্কিটেকচারের ভাষায় অনেক সময় সাবরুটিন বলে থাকি। তো ধরেন এটা আমার মেইন প্রোগ্রাম, মেইন প্রোগ্রামটা চলতেছিল চলতেছিল 20 নাম্বার ঘর পর্যন্ত চলতেছিল। তো 20 নাম্বার ঘরে সে পাইলো কি বিএসএ 135। তার মানে ওকে বলতেছে যে তোমাকে 135-এ চলে যেতে হবে, 135-এ চলে যেতে হবে। এখন সে যদি ডাইরেক্ট চলে যায় এই নেক্সট ইনস্ট্রাকশনে অ্যাড্রেসটা সেভ না করে, তাইলে কিন্তু 135 36 এগুলো চলার পরে আর খেয়াল থাকবে না যে আমি লাস্ট কততে ছিলাম। বুঝতে পারছি প্রবলেমটা কি? হ্যালো? জি স্যার। হ্যাঁ, তার মানে কোনো না কোনো ভাবে সেভ করে তারপরে আমার রওনা দিতে হবে, যাতে আমি কি করতে পারি ওই অ্যাড্রেসটা আবার ফেরত আসতে পারি। বুঝতে পারছি স্যাররা? তাহলে কি স্যার জাম্প করার আগে নেক্সট হ্যাঁ অ্যাড্রেসটা হ্যাঁ, সেভ করে যাবে? ভেরি গুড ভেরি গুড। নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা আমার জাম্প করার আগে কোথাও না কোথাও একটু সেভ করে রাখতে হবে, যাতে আমি কি আবার ফেরত আসতে পারি। এটুকু ক্লিয়ার স্যারদের? জি স্যার। ওকে, তো এই কাজটা কিভাবে করা হয়? এই কাজটা করা হয় এইভাবে। আপনার ইনস্ট্রাকশনে যেই এফেক্টিভ অ্যাড্রেস, কারণ আমার ইনস্ট্রাকশনটা তো দেখতে এরকম হবে, রাইট? আমার ইনস্ট্রাকশনটা তো দেখতে এরকম হবে, সেক্ষেত্রে অপকোডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অপকোডটা হবে হচ্ছে আপনার D5। D5 মানে হচ্ছে 5, 5 বানাইতে হবে। 5 বানান। D5 কত? কে বলতে পারবেন? 5 4, 0100। হ্যাঁ, না না, ওয়ান। এক, তিনটা তো অপকোড 3 বিটের না? ও 0101। 101, 101, 5 5, 4 আর একে 5। বুঝতে পারছি? তাহলে এইটা ওই D5টা অন থাকতে হবে। T4 তো আমরা আগেই বলছি কি জিনিস। তো এইখানে আমরা দেখব যে পিসিতে যাই ভ্যালু ছিল না কেন সেটা আগে এম অফ এআর এ সেভ করো। যেমন আমার এই ক্ষেত্রে 135 হচ্ছে এম অফ এআর, রাইট? মানে সরি, এআর,
অ্যাড্রেস রেজিস্টার মানে অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে 135 এই ভ্যালুটা আসছে। তাহলে এই 135 এর ভিতরে যে কন্টেন্ট মানে মেমোরির ভিতরে যে কন্টেন্টটা থাকবে এইটার মধ্যে আপনি পিসির বর্তমান ভ্যালুটা সেভ করে রাখেন। তাহলে 20 নম্বর ইনস্ট্রাকশন যখন রান করতেছিল পিসির ভ্যালু কত ছিল কে বলতে পারবেন? 21 21, কারণ পিসির ভ্যালু সবসময় 1 বেশি থাকে। এই 21টাকে আপনি 135 এ সেভ করে রাখেন। 21টাকে 135 এর ঘরে সেভ করে রাখেন। 135 কি অ্যাড্রেস, 135 কিন্তু ভ্যালু না। 135 কি অ্যাড্রেস। এই অ্যাড্রেসের ভিতরে তো আপনার ভ্যালুটা থাকবে, রাইট? জি স্যার হ্যাঁ, ওই ভ্যালুটা আপনি লেখা রাখেন 21, কারণ যাতে কি আবার ফেরত আসতে পারি। ওকে, তারপরে বলছে এআর ইকুয়াল টু এআর প্লাস 1। তো এআর বর্তমানে কত ছিল? 135। 135কে 1 বাড়ান 136। 136, ভালো কথা। তারপরে টাইম সিগন্যালে এআর এর যে বর্তমান ভ্যালু সেটা পিসিতে বসান। এআর এর বর্তমান ভ্যালু কত? 36 136, কারণ এই যে এটা প্লাস 1, এখানে যাই দেওয়া থাকবে, এখানে তো 135 বলছে, এখানে যদি কথার কথা 200 থাকে তাহলে এটা কত হবে? 201। হুম, কারণ 200 নাম্বার ঘরটাতে আমি আগের অ্যাড্রেস সেভ করে রাখতেছি, এটা ইউজ করা যাবে না, এটা ইনট্যাক্ট রাখতে হবে। এটা যদি ইউজ করি তাহলে তো আবার নষ্ট হয়ে যাবে। এক ঘর আগা, এক ঘর আগানোর পরে সেইখানে পিসির ভ্যালু, পিসির ভিতরে ওটার ভ্যালু বসাই দেয়। তার মানে প্রোগ্রাম কাউন্টারটা আগে ছিল 21, এখন হয়ে যাবে 136। বুঝতে পারছি? জি স্যার হ্যাঁ, এখন 136, এখান থেকে আবার এক ঘর করে করে আগাবে। তার মানে এখানে ভিতরে কিছু কোড লেখা আছে, ওগুলোর ইনস্ট্রাকশন আছে। ওখানে আবার আগের সিস্টেম 136, 137, 138, 139, 140, 142, কথার কথায় 150 পর্যন্ত চলবে এবং আমার ফাংশনের কাজ শেষ। এখন আমাকে আবার মেইন ফাংশনে ব্যাক করতে হবে না? এখানে ব্যাক করতে হবে না? হুম, জি স্যার জি হ্যাঁ, ঠিক এই জায়গাতেই আমার ব্রাঞ্চ আনকন্ডিশনাল একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। ব্রাঞ্চ আনকন্ডিশনাল একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, যাতে কি হয় আমি 135-এ যাই, 135-এর মধ্যে লেখা কত? 21, এই 21-এ আবার ব্যাক করতে পারি। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, একটু খেয়াল করলে দেখবেন যে এই পার্টিকুলার ইনস্ট্রাকশনটার মধ্যে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি সব জায়গায় ডাইরেক্ট অ্যাড্রেসিং দেখাইছি, বাট এইখানে কিন্তু ইনডাইরেক্ট অ্যাড্রেসিং ইউজ করা। কে বলতে পারবেন কেন ইনডাইরেক্ট অ্যাড্রেসিং ইউজ করা? হুম, স্যার এটার ভিতরে আছে ইয়াটা হ্যাঁ এক্স্যাক্টলি, ভেরি গুড। কে এটা? দেখি তো, নাম কি? নুসরাত নুসরাত, ভেরি গুড ভেরি গুড, আপনার আইডিয়া ক্লিয়ার। কারণ আসলে এইটা ডাইরেক্ট অ্যাড্রেস না, আমাকে কিন্তু 135-এ গেলে হবে না, আমাকে যাইতে হবে 135-এর ভিতরে যেটা আছে সেটাতে। এই জন্যই ইনডাইরেক্ট অ্যাড্রেসিং হিসাবে 1 ইউজ করা আছে। বুঝতে পারছি স্যাররা? স্যার এটা বুঝি নাই ইনডাইরেক্ট অ্যাড্রেসটা কেন? ইনডাইরেক্ট অ্যাড্রেসটা কেন? নর্মালি দেখেন, নর্মালি একটু আগে যেমন আপনাদের বান পড়াইছিলাম না, এই এই যে এই ছবিটাতে যখন বান পড়াইছিলাম তখন কিন্তু 0 ছিল, রাইট? এবং বলছিলাম যে আপনার যদি 10 বলে তা 10-এ চলে যান, রাইট? জি স্যার হ্যাঁ, কিন্তু এই জায়গাটায় মেইন প্রবলেম হচ্ছে কি, আমাকে 135 বলা। আমি যদি 135-এ যাই তাহলে কিন্তু হবে না, আমাকে যাইতে হবে 21-এ। 21টা কোথায় লেখা? 135-এর ভিতরে, মেমোরির ভিতরে লেখা না? জি স্যার তার মানে হচ্ছে আগে 135-এ যাও, যাওয়ার পর ওটার মেমোরির ভিতরে যেটা আছে ওই অ্যাড্রেসে যাও। এই ধরনের অ্যাড্রেসিংটাকে আমরা কি বলি? ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। এবং যখন ইনডাইরেক্ট অ্যাড্রেসিং থাকে তখন মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশনের একদম মোস্ট সিগনিফিকেন্ট বিটটা থাকে 1। বুঝতে পারছি? জি ওকে, তো আমরা এখানে আবার একটু দেখি D5 1 থাকবে। প্রথমে পিসি, খেয়াল করেন পিসির ভ্যালুটা কিন্তু আমি চেঞ্জ করে ফেলবো, সো আগেই পিসির ভ্যালুটা সেভ করে রাখতে হবে। যেইটাই অ্যাড্রেস দেওয়া হবে না কেন সেই, মানে যেমন আমাদের এখানে 135 দেওয়া হয়েছে, আমি পরীক্ষার হলে যদি 250 দিই তাহলে এরকম 250 একটা ঘর বানাবেন। ওই 250 ঘরের মধ্যে এইখানে যে পিসির ভ্যালুটা থাকবে সেটা সেভ করে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, সেভ করে রাখার পরে এআর এর ভ্যালু 1 বাড়াও,
AR এর ভ্যালু ছিল 135, একবারও 136। এর পরের টাইম সিগন্যালে AR এর যাই ভ্যালু ছিল না কেন সেটা পিসির মধ্যে বসায় দাও। তাহলে আগে পিসির ভ্যালু ছিল 21, এখন পিসির ভ্যালু হয়ে যাবে 136। এই 136 থেকে রানিং হবে 37, 38, 39, 40, 41, 42, অনেক দূর 200, 300 পর্যন্ত চললো। চলার পরে এই ইনস্ট্রাকশনটা রান হবে যে তুমি 135-এ আবার ফেরত যাও। 135টা ছিল আমার AR এর অ্যাড্রেস, ঠিক আছে? AR এর অ্যাড্রেস, এইটাতে তুমি আবার ফেরত যাও। এটার মধ্যে ডাইরেক্ট অ্যাড্রেসিং না, ইনডাইরেক্ট অ্যাড্রেসিং, মানে এটার ভিতরে যেটা সেভ করা আছে ওইটাতে তুমি চেঞ্জ হয়ে যাও। এবং তারপরে দেখেন আমাদের সিকোয়েন্স কাউন্টারটা আবার 0 করা হয়েছে। সিকোয়েন্স কাউন্টার 0 হলে কি হয় কে বলতে পারবেন? T0 হয়ে যায়। ভেরি গুড। T0 মানে কি এটা কে বলতে পারবেন? T0 মানে কি? তারপর স্যার এই নতুন করে fetch ফেচিং করতে শুরু হবে। হবে। এক্সিলেন্ট, ভেরি গুড। নতুন করে আবার নেক্সট ইনস্ট্রাকশনে ফেচিং শুরু হবে। এখন কার ফেচিং শুরু হবে? 21। হ্যাঁ, আমরা 20 পর্যন্ত গিয়ে 136 থেকে অনেক দূর চালানোর পর আবার 21-এ ফেরত আসছে। এখন 21 থেকে আবার ইনস্ট্রাকশন রানিং শুরু হবে। আবার পিসি 21, 22, 23, 24, 25 এভাবে চলতে থাকবে। তাহলে পরীক্ষায় দিলে পারবেন না স্যাররা এটা বিএসসি ইনস্ট্রাকশন? তাহলে এখান থেকে কোশ্চেন কি আসবে? আমি যদি কোনো একটা ইনস্ট্রাকশন দেই, এখনো আমি সব পড়াই নাই, আমরা শুধুমাত্র মেমোরি রেফারেন্সটুকু পড়াইতে পারছি। আহ, তবে এখান থেকে এই একই 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 রকমই আসবে। আপনাকে হচ্ছে এই মাইক্রো অপারেশন গুলা লিখতে হবে এবং ব্যাখ্যা করতে হবে যে কোনটার পরে কি হয়। বুঝতে পারছি? মাইক্রো অপারেশনটা লিখতে হবে এবং এরকম একটা ছবি বা কিছু একটা যদি দেওয়া থাকে ওইটা দিয়ে ব্যাখ্যা করতে হবে। পারবেন স্যাররা? হ্যালো? স্যার একটু কোয়েশ্চেনটা কি থাকবে এটা যদি একটু বলতেন। হ্যাঁ, কোয়েশ্চেনটা থাকবে এরকম যে বান বা কথার কথা আমি বানই দিলাম। বান বলতে কি বুঝো? ব্রাঞ্চ, আনকন্ডিশনাল ব্রাঞ্চ বলতে কি বুঝো? আনকন্ডিশনাল ব্রাঞ্চের মাইক্রো অপারেশনটা লেখো এবং যদি এরকম আমি ছবি দিয়ে দেই তাহলে হয়তো আমি প্রশ্ন করতে পারি যে এই ক্ষেত্রে AR এর ভ্যালু কত হবে, পিসির ভ্যালু কত হবে, অথবা আম, এখানে কেন 1 ইউজ করা হলো, ইনডাইরেক্ট অ্যাড্রেসিং কেন ইউজ করা হলো, এরকম প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন। জি স্যার। আইডিয়াটা ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, আজকে যতটুকু পড়াইছি কোনো কোশ্চেন কনফিউশন? আমাদের পড়া আরো বাকি আছে, লেকচার পরে আমরা শুধু মেমোরি রেফারেন্স পর্যন্ত পড়াইতে পারছি। রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশন এবং ইনপুট আউটপুট এখনো পড়াইনি। এটা হয়তো আমি রেকর্ডেড লেকচার দিব, কারণ আর তো ক্লাস নাই। ওকে, তাহলে আচ্ছা মিডের পরে একটা ক্লাস পাবো তো? মিডের পর একটা পাবো, তাইলে কিছু পড়াবো। তবে মিডের পরে যে ক্লাসটা পাবো এটা হচ্ছে মূলত আমরা একটু সাজেশন বা ওই আলোচনায় ইউজ করবো। হ্যাঁ, Yes, sir. ঠিক আছে, তাহলে আমরা একটু কুইজে চলে যাই। ওকে, কুইজটা কাহিনী যেটা, আচ্ছা অন্য ক্লাসের কে জানি আসছেন? স্যার আমি মিনহাজুল আবেদিন। হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে কোন সেকশন জানি স্যার? 6D 7D না? জি স্যার।